এই বন্ধুরা কেমন আছো তোমরা? আমি মানিক চলে আসলাম আরেকটা নতুন অ্যাডভেঞ্চার মুভি নিয়ে। এই মুভিটা এতটাই অসাধারণ যে তোমাদের দেখলে গুপ্তধনের জন্য মাথা ভনভন করে ঘুরতে থাকবে। আসলে এই মুভিটা এতটাই রোমাঞ্চকর যে পৃথিবীর কোনো এক জায়গায় অনেক গুপ্তধন লুকানো আছে। আর এই গুপ্তধন উদ্ধার করতে যায় ২ টা পকেটমার এবং এই গুপ্তধন উদ্ধারকালীন চলাকালীন সময় তখন আমরা দেখতে পারি তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। কিন্তু তারা তারপরেও সেই গুপ্তধন উদ্ধার করে ছাড়ে। তাহলে চলো বন্ধুরা, বেশি পেঁচাল না পেরে শুরু করা যাক মুভি আনচার্টেড। মুভির শুরুতেই আমরা দেখতে পারি অজ্ঞান অবস্থায় একটা ছেলে, আর এই ছেলের নাম হচ্ছে নেইথান। নেইথানকে সবাই আদর করে নেটো ডাকে। নেইথানের যখন জ্ঞান ফিরে আসে তখনই সে নিজেকে আবিষ্কার করে যে সে আকাশ থেকে পড়ে যাচ্ছে এবং তার পা একটা কার্গো বক্সের রশির সাথে আটকে আছে। সে যখন তার পা খোলার চেষ্টা করতেছিল তখনই আমরা দেখতে পারি যে কিছু লোক এসে নেইথানের উপরে আক্রমণ করে দেয়, আর সে কোনো রকমের চেষ্টা করে সে কার্গো বক্স পার হয়ে সে প্লেনের ডেকের মধ্যে চলে আসে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই একটি লাল কালারের গাড়ি এসে নেথানকে আবার ধাক্কা দেয়। আবার সে প্লেন থেকে পড়ে যায় এবং শূন্যে ভাসতে থাকে। তো অনেকক্ষণ চিল্লাচিল্লি করার পরে এবং ভাসার পরে আমরা দেখতে পারি যে একটি হাত এসে নেথানকে ধরে নেয়। এরপরেই সিন চলে যায় ১৫ বছর আগে, যেখানে আমরা দেখতে পারি নেথান ঝুলছে এবং তার হাত ধরে রেখেছে তার বড় ভাই স্যাম। নেথান এবং স্যাম তারা দুজনই অনাথ ছিল এবং তারা অনাথ আশ্রমে বড় হয়েছিল। তখন আমরা দেখতে পারি তারা দুই ভাই একটা মিউজিয়ামে ঢুকেছিল একটা ম্যাপ চুরি করার জন্য। যখন তারা ম্যাপটি চুরি করতে যাবে ঠিক সেই সময় অ্যালার্ম বেজে ওঠে এবং দুইজন পুলিশ এসে তাদের দুইজনকেই ধরে ফেলে। যেহেতু তারা দুইজন অনেক ছোট ছিল এবং তারা দুইজনই অনাথ ছিল, তাই তাদের দুইজনকে আবার অনাথ আশ্রমে পাঠিয়ে। অন্যদিকে আমরা জানতে পারি স্যাম আরো তিনবার এই চুরির কাজ করতে গিয়ে ধরাও পড়েছে। নেইথান যেহেতু ছোট তাই ম্যাম বলে যে স্যামকেই নিয়ে যান, নেইথান থাক। কিন্তু স্যাম কোনোভাবেই জেল হাজতে যেতে রাজি হচ্ছিল না, তাই তার কাপড় চোপড় গোছানোর কথা বলে সে রুমে যায় এবং রুম থেকেই সে পালিয়ে যায়। যাওয়ার সময় স্যাম নেথানকে বলে যায় যে সে একদিন না একদিন ফেরত আসবে এবং তার কাছে থাকা একটি রিং সে নেথানের গলায় ঝুলিয়ে দেয়। এরপর স্যাম সেখান থেকে চলে গেলে স্যামের দেওয়া একটি লাইটার এবং একটি কাগজ খুঁজে পায় এবং লাইটারটা জ্বালিয়ে যখন কাগজের নিচে ধরে তখনই সেখানে একটা সিক্রেট মেসেজ ভেসে ওঠে। সেখানে লেখা ছিল, নেইথান, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং একদিন না একদিন আমি ফিরে আসব। এরপরে সিন চলে যায় ১৫ বছর পরে। সেখানে আমরা দেখতে পারি নেইথান একটা বারে বারটেন্ডার হিসেবে কাজ করছে। নেইথান এখন বারটেন্ডারে কাজ করে, আর মানুষ আসলে মানুষের কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে কোনো রকম ভাবে তাদের কাছে থাকা জিনিসপত্র চুরি করে নেয়। মানে নেইথান এখন পুরোপুরি দমে একজন চোর হয়ে গিয়েছে। সেদিন রাতে নেইথান যখন কাজ করতেছিল তখন তার সাথে দেখা হয় ভিক্টর নামে একজন লোকের সাথে। ভিক্টর বলে, তোমার চুরি করার হাত অনেক ভালো এবং সে অনেক তার প্রশংসাও করে। ভিক্টর আরো বলে যে তুমি এরকম ছোটখাটো চুরি না করে তুমি অনেক বড় কাজ করতে পারো। কিন্তু তখন নেইথান চুরির কথা অস্বীকার করে আর এমন একটা ভাব করে যে সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সে অনেক ইনোসেন্ট। এবং নেইথান ভিক্টরকে বলে, তুমি এই বার থেকে চলে যাও। নেইথানের কথা শুনে ভিক্টর সে বার থেকে চলে যায় এবং তখনই নেইথান তার পকেটে হাত দিয়ে দেখে সে যে চুরি করেছিল ব্যাসলাইটটা, সে ব্যাসলাইটটা তার পকেটে নেই। মানে চোরের উপরে বাটপারি করেছে ভিক্টর, মানে ভিক্টরও এখানে অনেক বড় চোর। তখনই আমরা দেখতে পারি যে নেইথান তার পকেটে একটা কার্ড খুঁজে পায় যেটা ভিক্টর রেখে গিয়েছিল, আর সেই কার্ডে থাকা ঠিকানা অনুযায়ী নেইথান সাথে সাথে বেরিয়ে যায়, কারণ সে এত দামি একটা ব্যাসলেট চুরি করেছে আর সেটা ভিক্টর নিয়ে গিয়েছে এবং সেই ব্যাসলেটটা উদ্ধার করার জন্যই নেইথান সাথে সাথে বেরিয়ে যায়। নেইথান সে বাড়িতে ঢুকে অবাক হয়ে যায়, কারণ তারা ছোটবেলায় যে ম্যাপটা চুরি করতে গিয়েছিল সেই ম্যাপটাই দেখতে পাচ্ছে ভিক্টরের বাড়িতে। আসলে ভিক্টর নেইথানকে আগে থেকেই চিনতো, কারণ ভিক্টর আর স্যাম ছিল দুই বন্ধু, আর তারা দুই বন্ধু মিলেই এই ম্যাপটা চুরি করেছে। তখন সেখানে ভিক্টর চলে আসে এবং ভিক্টর বলে, তুমি যে আমার বাড়িতে আসবে সেটা তুমি আগে বললেই পারতে। কিন্তু তখন আমরা দেখতে পারি নেইথান বলে যে এটা তো সেই ম্যাপ যেই ম্যাপটার গুপ্তধনের পিছনে অনেক মানুষ ছোটাছুটি করেছে কিন্তু অবশেষে কিছুই পায়নি, শুধুই এটা একটা বৃথা ম্যাপ।
এই ম্যাপটা কোনো কাজেরই না। তখনই আমরা দেখতে পারি ভিক্টর বলে যে, না, তুমি যে গল্প শুনেছো সেটা সম্পূর্ণই ভুল। আসলেই এই ম্যাপটার মধ্যে রহস্য লুকিয়ে আছে। আমি জানি তোমার ভাই স্যাম এই ম্যাপের সম্বন্ধে অনেক ইনফরমেশনই তোমাকে বলেছে এবং তোমাদের দুজনেরই অনেক কিছু জানা আছে। আমি এবং তোমার ভাই স্যাম এই ম্যাপের ক্লু ধরে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম, কিন্তু গত 2 বছর ধরে তোমার ভাইয়ের কোনো খোঁজ খবর নেই। সে যেন কোথায় হারিয়ে গিয়েছে। আর এজন্যই আমি তোমাকে অফার করতেছি যে তুমি আমার সাথে যোগদান করো এবং আমরা দুজন মিলে এই ম্যাপের গোপন রহস্য খুঁজে বের করব। কিন্তু আমরা তখনই দেখতে পারি নেইথান একটু আশ্বস্ত হয় যে তার ভাইয়ের খবর ভিক্টর জানে। সেই সাথে ভিক্টর আরো বলে যে আমরা যদি এই গুপ্তধন খুঁজে বের করতে পারি তাহলে আমরা তোমার ভাইকেও খুঁজে বের করতে পারবো। কিন্তু তখন আমরা দেখতে পারি নেইথানের অনেক অভিমান জমেছিল তার ভাইয়ের উপরে। নেইথান বলে যে আমার ভাই অনেক আগেই আমাকে ছেড়ে চলে গিয়েছে, সে যেহেতু আমাকে চায় না, আমারও তার দরকার নেই। এই কথা বলে নেইথান ভিক্টরের বাড়ি থেকে বের হয়ে যায় এবং তার নিজের বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর আমরা দেখতে পারি নেইথান মন খারাপ করে তার ভাইয়ের দেয়া পোস্টকার্ডগুলো সে দেখতেছিল এবং দেখে দেখে সে নিজে নিজে একটু ভাবতেছিল যে এখন কি করা যায়, আমার ভাইকে তো খুঁজে বের করতে হবে। এদিকে আমরা দেখতে পারি ভিক্টরের সেই অফারটি দেয়া যে তুমি আমার সাথে কাজ করো, আর নেইথান সেই অফারটিতে রাজি হয়ে যায় যে তার সাথে যদি আমি কাজ করি তাহলে আমার ভাইকেও খুঁজে পাবো। তাই নেইথান ভিক্টরের সাথে আবার দেখা করে এবং সেই গুপ্তধন খোঁজার অভিযানের জন্য তারা প্ল্যান করতে থাকে। ভিক্টর জানায় এই গুপ্তধনগুলা যেই রুমে আছে সেই রুমে ঢোকার জন্য 2টি চাবি প্রয়োজন। একটি চাবি আমার কাছে আছে এবং আরেকটি চাবি এই মিউজিয়ামের মধ্যে আছে, যারা কিনা ওই চাবিটি আগামীকাল নিলামে তুলবে এবং আমাদের প্রথম কাজ হচ্ছে ওই মিউজিয়ামে গিয়ে আমাদের সেই চাবিটিকে চুরি করতে হবে। ফলে তারা সারাদিন ধরে প্ল্যান করে কিভাবে তারা নিলামে গিয়ে ওই চাবিটি চুরি করবে। নিলামের দিন সন্ধ্যায় তারা সেই মিউজিয়ামে উপস্থিত হয় এবং সেখানে এক ধনাঢ্য পরিবারের সন্তানকে দেখতে পায় যার নাম হচ্ছে সান্তিয়াগো। ভিক্টর জানায় সান্তিয়াগো মনকারা পরিবারের সদস্য এবং তারা এই চাবিটি তাদের পৈতৃক সম্পত্তি বলে দাবি করে। তাই এই চাবিটি তাদের হাতে পৌঁছানোর আগেই আমাদের ওইখান থেকে চুরি করতে হবে। নিলাম কক্ষে ঢোকার পরেই ওইখানে আমরা একজন ভিলেন মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে জয়ী। আর জয়ী নিথান এবং ভিক্টরকে আগে থেকেই চিনতো যে এই দুইটাই চোর, আর এই চোর দুইটা যখন এখানে এসেছে তার মানে এখানে ওরা কোনো আকাম কুকাম করবে অবশ্যই। তাই সে তার সঙ্গে থাকা 2জন লোককে বলে দেয় যে ভিক্টর এবং নেইথানকে তোমরা ফলো করো। তখনই আমরা দেখতে পারি নেইথান ওই বিল্ডিং এর ইলেকট্রিক রুমে যায় এই বিল্ডিং এর পাওয়ার সুইচ অফ করার জন্য, যাতে করে ভিক্টর এই অন্ধকারের মধ্যে সেই চাবিটি চুরি করতে পারে। কিন্তু আমরা দেখতে পারি যে ভিক্টর অনেক অপেক্ষা করতেছে, বাট লাইন তো বন্ধ হচ্ছে না। কিন্তু তখনই আমরা দেখতে পারি যে সেখানে বিটিং শুরু হয়ে গিয়েছে এবং ভিক্টর বাধ্য হয়ে সেই চাবির বিটিংয়ে অংশগ্রহণ করে, যদিও তার কাছে একটা কানাকড়িও ছিল না। নেইথান যখনই সেই পাওয়ার কেবলটা কাটতে যাবে তখনই আমরা দেখতে পারি জয়ের সেই 2জন বডিগার্ড যে পাঠিয়েছিল তাদের মধ্যে একজন নেইথানের কাছে চলে আসে এবং নেইথানের সাথে মারামারি শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ মারামারি করার পরে নেইথান তো সেই লোকটার সাথে পারতেছিল না, তাই সে সেই বিল্ডিংয়ে থাকা ঝাড়বাতির উপরে লাফ দেয় এবং ঝাড়বাতি ধরে ঝুলে থাকে। আর এই ঝুলে থাকা দেখে সেই নিলামে যত মানুষ অংশগ্রহণ করেছিল তারা সবাই ছোটাছুটি শুরু করে দেয়। এই সুযোগে ভিক্টর তার গায়ে থাকা যে ব্লেজারটি ছিল সেটাকে উল্টে নেয় এবং উল্টে নিলে আমরা দেখতে পারি যে সেখানদের সিকিউরিটিদের যেই পোশাকের রং ছিল সেই স্যুটের কালারও একই এবং ভিক্টর সেখানকার সিকিউরিটি গার্ড হিসেবে পরিচয় দিয়ে সেখানে থাকা সেই চাবিটি নিয়ে নেয়। এদিকে জয়ী এটা দেখে ফেলে এবং ভিক্টরের পিছে নিয়ে একটা জায়গায় ভিক্টরকে আটকে ফেলে এবং ওইখানে থাকা কিছু সিকিউরিটিরা এদিকেই আসছিল। তখন তারা দেখতে পারে যে একটা মেয়ে তাদের এখানকার সিকিউরিটি গার্ডের গলায় ছুরি ধরে রেখেছে এবং তারা সাথে সাথে যায় ভিক্টরকে উদ্ধার করার জন্য এবং আমরা দেখতে পারি তখন খুব সুন্দরভাবে ভিক্টর হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে যায়, কারণ এ তো মেঘনা চাইতে বৃষ্টি। অপরদিকে আমরা দেখতে পারি যে নেইথানকে অনেক সিকিউরিটিরা আটকে ফেলেছে এবং নেইথান তাদেরকে কোনো রকমের লুকোচুরি ফাঁকি ঠাকি দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়।
ভিক্টর আর নেইথান তারা দুজন মিলেই একটা গাড়িতে ওঠে এবং ভিক্টর জানায় যে তাদের কাজ হয়ে গিয়েছে, এই চাবি এখন তার হাতে। তখন আমরা দেখতে পারি তারা মনের খুশিতে সোজা এয়ারপোর্টের দিকে চলে যায় এবং তাদের গন্তব্যস্থান হলো বার্সেলোনা। তারা এই যাত্রাকালীন সময়ে একটি ডায়েরিতে এই অভিযান সম্বন্ধে অনেক কিছুই পড়তে থাকে। সে ডায়েরি থেকে তারা জানতে পারে যে মেগালেন্স আসলে গুপ্তধনটি খুঁজে পেয়েছিল ফিলিপাইনে, কিন্তু সে বার্সেলোনায় ফিরে এসে মনকারা ফ্যামিলিকে বলে দেয় যে সেই গুপ্তধনটি তারা খুঁজে পায়নি। সে ডায়েরিতে তারা আরও একটি পেজে একটা গাছ খুঁজে পায় এবং সেখানে ক্লু দেওয়া ছিল যে এই গাছটির নিচেই সেই গুপ্তধন লুকানো আছে, কিন্তু এই গাছটি কেউ আজ পর্যন্ত কোথাও দেখতেই পায়নি। এরপর তারা দুজন বার্সেলোনায় পৌঁছে গেলে তাদের সাথে একটা মেয়ে দেখা করতে আসে, আর তার নাম ছিল সোফিয়া। নেথান তখন বুঝতে পারে যে সোফিয়া এবং ভিক্টর দুজন দুজনকেই চিনে, তারা পূর্ব পরিচিত এবং ভিক্টরের কাছে যেই আগের চাবিটি ছিল সেই চাবিটি এই সোফিয়ার কাছেই আছে। কিন্তু তখন আমরা দেখতে পাই সোফিয়া সাথে সাথে পল্টি দিয়ে দেয় এবং ভিক্টরকে মিথ্যাবাদী প্রতারক বলে নানা রকম ভাবে গালাগালিজ করতে থাকে, বলে আমি আর তোমার সাথে কখনোই কাজ করব না। এই কথা বলে সোফিয়া সেখান থেকে সাথে সাথে চলে যায় এবং তখনই দেখতে পারি আমরা নেইথান তার ব্যাগ খুলে চেক করে দেখে সেই চাবিটাও নেই, কারণ এই চাবিটাও সোফিয়া যাওয়ার সময় নিয়ে গিয়েছে। ফলে তার কাছে এখন দুটো চাবি আছে, আর দুটো চাবি তার কাছে থাকা মানে পুরো গুপ্তধনের কন্ট্রোল এখন তার হাতে। এখানে আমরা দেখতে পারি শিয়ানে শিয়ানে লড়াই। আসলে নেইথানও চোর, সোফিয়াও চোর, ভিক্টরও চোর, তার মানে চোর হলো কয়টা? তিনটা। কেউ কারোর থেকে কম যায় না। আর কোনো উপায় না পেয়ে ভিক্টর এবং নেইথান দুজন মিলে সোফিয়ার পিছনে লাগে এবং তাকে ধরার জন্য পুরো শহরটা জুড়ে তারা দৌড়াদৌড়ি শুরু করে এবং আমরা দেখতে পারি একটা পর্যায়ে গিয়ে সোফিয়াকে তারা ধরেই ফেলে। বন্ধুরা, এই মুভির এক্সপ্লেনেশনটা তোমাদের কেমন লাগতেছে সেটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিও এবং পারলে একটা সাবস্ক্রাইবও করে দিও। তাহলে চলো বন্ধুরা, ফিরে যাই গল্পে। সোফিয়ার সাথে অনেক কথাবার্তা বলে, অনেক লোভটোপ দেখিয়ে তাকে কন্ট্রোলে আনে এবং তারা অফার করে যে আসলে চলো আমরা সবাই মিলেই চুরি করি, তাহলে কি হবে, আমরা খুব দ্রুত এই কাজটি শেষ করতে পারবো। এবং আমরা দেখতে পারি সবাই একসাথে কাজ করার জন্য সম্মতি জানায়। এদিকে আমরা দেখতে পারি নেইথান তাদের সবাইকে একটা পুরনো চার্জে নিয়ে যায় এবং সেখানে সেই ডায়েরিতে থাকা যেই গাছটির ছবি ছিল সেই গাছটির ছবি তারা এখানে দেখতে পায়। অপরদিকে আমরা দেখতে পাই বার্সেলোনায় সান্তিয়াগোর বাবা আর্মান্ডোকে। সান্তিয়াগো তার বাবার সাথে দেখা করতে গিয়েছে, কারণ হলো তার বাবা ইতিমধ্যে মিডিয়ায় ঘোষণা করে দিয়েছে যে তার এই চাবিটা সে দেশের উদ্দেশ্যে দান করে দিতে চায়। আর এই কথা শুনে সান্তিয়াগোর মাথায় পুরাই তো রক্ত উঠে যায়। সে তার বাবাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা কোনোভাবেই বুঝতে চায় না। তার বাবা একটাই কথা বারবার বলে যে আমি এই চাবি কোনোভাবেই বিক্রি করব না। তো কি আর করার, বাবা যেহেতু কোনোভাবেই বুঝতে পারতেছে না, আমরা দেখতে পারি সান্তিয়াগো সেখান থেকে চলে যায় এবং মনে মনে সে একটা প্ল্যান করতেছে, সেটা আমরা স্পষ্ট দেখতে পারি। তখনই আমরা দেখতে পারি সান্তিয়াগো জয়ীকে গিয়ে বলে আমার বাবাকে খতম করে দাও। যেমন কথা তেমন কাজ, তার বাবা যখন গাড়িতে ওঠে সেই গাড়িতে জয়ী ছিল এবং সেখানেই তার বাবাকে খতম করে দেয়। সেই রাতে আমরা দেখতে পারি নেথান এবং ভিক্টর, জয়ী সবাই মিলে সেই চার্চে প্রবেশ করে এবং নেথান সেখানে কিছু পোস্টকার্ড দেখে অবাক হয়ে যায়, কারণ তার ভাই যে পোস্টকার্ডগুলো পাঠিয়েছিল আর এখানকার কার্ডগুলো হুবহু এক। নেথান সেখানে থাকা কিছু সিম্বলগুলোকেও ফলো করে এবং সেখানে থাকা একটি বাটনে প্রেস করে এবং প্রেস করলে আমরা দেখতে পারি একটা গোপন দরজা খুলে গিয়েছে এবং সেখানে একটা মূর্তি ছিল এবং ওই মূর্তিটাকে ঘুরালেই সেখানে আমরা দেখতে পারি দুপাশ থেকে দুটো চাবি দোকানের হোল বেরিয়ে আসে এবং সেই হোলে দুইজন যখন দুই পাশ দিয়ে চাবি প্রবেশ করায় তখনই আমরা দেখতে পারি সাই 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 করে কিছু তীর তাদের দিকে ছুটে আসে। আর এটা দেখে তারা বুঝতে পারে যে তারা চাবি দুটি উল্টো ডিরেকশনে ঘুরিয়েছিল, যার জন্য এই তীরগুলো বেরিয়েছে। যখন তারা ঠিক করে চাবিটি ঘুরায় তখনই আমরা দেখতে পারি একটা দরজা খুলে যায় এবং এই দরজাটি সোজা বেসমেন্টের দিকে নিচের দিকে চলে গিয়েছে। তখন আমরা দেখতে পারি নেইথান এবং সোফিয়া সেই বেসমেন্টের নিচের দিকে টানেলের মধ্যে ঢুকে যায় এবং এদিকে
ভিক্টর নেইথানের মোবাইলে একটা ট্র্যাকার সেট করে দেয় এবং নেইথানকে উপর থেকে ফলো করতে থাকে। ভিক্টর তখন কিছুক্ষণ হাঁটার পরেই বুঝতে পারে যে সোফিয়া তাকে ফলো করতেছে এবং অপরদিকে আমরা দেখতে পারি নেইথান এবং জয়ী তারা দুজনেই সেই টানেলের মধ্যে দিয়ে একটি বারের মধ্যে প্রবেশ করে। বুঝো এবার ব্যাপারটা, তারা ভাবলো কই গুপ্তধন পাবে, তারা এসে দেখে এটা একটা ডিস্কো ক্লাব। এটা কোনো কথা হলো? যাই হোক, তারা যেহেতু ঢুকেই পড়েছে, সবাইকে ভুল বোঝানোর জন্য তারা দুজন সেখানে ডান্স করতে শুরু করে এবং তখনই তারা দেখতে পায় সেখানে আরেকটি দরজা। নেইথান সেখানে কিছুটা সময় থাকতে চায় কারণ তাদের প্ল্যান সাকসেস করার জন্য, তাই সেখানে বারে গিয়ে সে বারটেন্ডারের কাজ শুরু করে দেয় যেন তাদের প্ল্যানটি সে সাকসেস করতে পারে। কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারি জুয়ে সেই গুন্ডারা সেই বারে চলে আসে এবং এখানে নিথানকে চিনে ফেলে এবং তারা নিথানের সাথে ফাইট শুরু করে দেয় এবং এখানে আমরা দেখতে পারি দুর্দান্ত এক ফাইট। অপরদিকে আমরা দেখতে পারি সোফিয়া চাবি ঢুকানোর জন্য একটা জায়গা খুঁজছিল এবং সে একটা জায়গা পেয়েও যায় এবং সে সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে সেখানে সে চাবি প্রবেশ করিয়ে দেয় এবং সাথে সাথে আমরা দেখতে পারি একটি গুপ্ত দরজা খুলে গিয়েছে। তখনই সোফিয়া দ্রুত নিথানকে সেখানে আসতে বলে এবং নিথানকে আমরা দেখতে পারি সেই গুন্ডাদের ফাঁকি দিয়ে সে খুব দ্রুত সেই দরজার মধ্যে ঢুকে যায় এবং দরজাটি সাথে সাথে বন্ধ হয়ে যায়। এটা কোনো কথা? যখনই তাদের সাথে ফাইট করতে লাগে তখনই নিথান সেখান থেকে পালায় এবং আমরা দেখতে পারি সেই দরজার ভিতরে ঢুকে গিয়েও তারা আরেকটি গোপন দরজা দেখতে পায়। সেই দরজায় চাবি দিয়ে ঘোরাতেই সাথে সাথে সেই রুমের মধ্যে পানি উঠতে শুরু করে নিচ থেকে। নেইথান তখন সাথে সাথে ভিক্টরের সাথে যোগাযোগ করে এবং তাদের অবস্থানের কথা জানায়। তখন ভিক্টর আশেপাশে তাকিয়ে দেখে যে তার সামনেই আরেকটা হোল রয়েছে যেখান দিয়ে চাবি ঢুকানো যাবে, কিন্তু সেই হোলের জায়গাটা কাঁচ দিয়ে বন্ধ করা ছিল, মানে কাচের একটা দেয়াল ছিল। যখনই আমরা দেখতে পারি ভিক্টর একটি চেয়ার নিয়ে সেই কাচের দেয়ালটা ভাঙতেই যাবে, তখনই সেখানে সোফিয়া উপস্থিত হয় এবং সোফিয়ার সাথে ভিক্টরের একটা তুমুল মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে আমরা দেখতে পারি যে ভিক্টরের আর কিছুই করা থাকে না, তাই সে সোফিয়াকে তুলেই সেই কাচের দেয়ালের উপরে ফিক্কা মারে এবং কাচের দেয়ালটি সাথে সাথে ভেঙে যায়। অপরদিকে আমরা দেখতে পারি নেইথান এবং জয়ী প্রায় পানিতে ডুবেই যাচ্ছিল। ঠিক তখনই ভিক্টর তার কাছে থাকা চাবিটি দিয়ে সেই হোলের মধ্যে প্রবেশ করায় এবং নেইথান ও জয়ী অপর একটি রুমে প্রবেশ করে। ভিক্টর তার কাছে থাকা মোবাইল ট্র্যাকারটি দিয়ে সে নেইথানকে ফলো করতে থাকে। এদিকে আমরা দেখতে পারি নেইথান এবং জুই তারা আরও একটি দরজার সামনে চলে আসে। সে দরজায় দুটো হোল ছিল, মানে এই দরজাটি খুলতে গেলে তাদের দুটো চাবি প্রয়োজন। এই কথা যখন নেইথান ভিক্টরকে জানায় তখন ভিক্টর উপর থেকে আরও একটি চাবি নেইথানকে দিয়ে দেয় এবং তারা দুটো চাবি নিয়ে যখন ওই দরজাটি খুলে ফেলে, ওই দরজাটির ভিতর দিয়ে যখন তারা প্রবেশ করে তখন তারা ভিতরে ঢুকেই অবাক হয়ে যায়। সেখানে দেখতে পায় বড় বড় 4টি পাত্র, মনে হয় এখানেই গুপ্তধন আছে। তারা খুব খুশি হয়। নেইথান ও জুই মনে করে যে তাদের কষ্ট সফল হয়েছে। এই 4টি পাত্রের ভিতরেই হাজার হাজার কেজি স্বর্ণ রয়েছে। তখনই আমরা দেখতে পারি নেইথান জুইকে একটু উঁচু করে একটা পাত্রের উপরে তোলে এবং সেই জুই পাত্রটার মুখটা সরিয়ে দেখতে পায় এই পাত্রটা পুরোটাই লবণ দিয়ে ভর্তি। এইটা কোনো কথা? তারা ভাবলো কি আর দেখে কি? কিছু বুঝে ওঠার আগেই সেই পাত্র একে একে ভাঙতে শুরু করে এবং তারা সেই পাত্র ভাঙার পরে সেই লবণের মধ্যে থেকে তারা একটি ম্যাপ খুঁজে পায়, যেটা ছিল এই গুপ্তধন খোঁজার জন্য আসল ম্যাপ। বাহিরে যে ম্যাপটি ছিল সেটা ছিল ইনকমপ্লিট। গুপ্তধন খোঁজার জন্য এটাই হচ্ছে আসল ম্যাপ এবং এইখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গুপ্তধন কোথায় আছে। আসলে গুপ্তধনটা বার্সেলোনায় নেই, গুপ্তধনটা রয়েছে ফিলিপাইনে। নেইথান এই কথাটা সোফিয়াকে বলতেই যাবে, তখন সোফিয়ার দিকে তাকিয়ে দেখে সোফিয়া নেইথানকে গান পয়েন্টে নিয়ে নিয়েছে আর সোফিয়া বলতেছে সেই ম্যাপটি তার কাছে হ্যান্ড ওভার করার জন্য। এইটা কোনো কথা? আবার সেই বাটপারি শুরু করলো জয়ী। তো কি আর করার, নেইথানের হাতে আর কোনো অপশন নেই। সেই ম্যাপটি সে জয়ীকে দিয়ে দেয় এবং জয়ী যাওয়ার সময় বলে, তুমি ভিক্টরকে সত্যি কথা জিজ্ঞেস করো তো যে তোমার ভাই কোথায় আছে, কারণ ভিক্টর তোমাকে যা বলেছে তা সম্পূর্ণই মিথ্যে কথা বলেছে। এই কথা শুনে নেইথান তো পুরোই অবাক হয়ে যায় এবং তার মাথা ভন ভন করে ঘুরতে থাকে।
মানে সে পুরোটাই কনফিউজ। সে এতক্ষণ যা জানতো সেটা সম্পূর্ণই ভুল। তো সোফিয়া যখন চলে যায় সাথে সাথেই আমরা দেখতে পারি সেখানে ভিক্টর উপস্থিত হয় এবং নেইথান ভিক্টরকে জিজ্ঞেস করে ডিরেক্টলি যে তুমি সত্যি করে বলো আমার ভাইয়ের সাথে আসলেই কি হয়েছিল। ভিক্টর তখন জানায় যে তোমার ভাই আসলে গায়েব হয়ে যায়নি। 2 বছর আগে আমরা যখন একটা অভিযানে গিয়েছিলাম তখন সেখানে জয়ী তোমার ভাইকে গুলি করে হত্যা করে। এই কথা শুনে নিথান তো আরো অবাক হয়ে যায় এবং ভিক্টরকে বলে তুমি একজন স্বার্থপর, তুমি আমার ভাইকে সেখান থেকে না বাঁচিয়ে তুমি কাপুরুষের মতো একা একা চলে এসেছো এবং আমাকে মিথ্যে বলে এই গুপ্তধন খোঁজার জন্য তুমি সাথে করে নিয়ে এসেছো। এই কথা বলে নেথান সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি আরো অবাক করা কাহিনী। সোফিয়া, সান্তিয়াগো এবং জয়ী তারা একসাথেই কাজ করত। তার মানে হচ্ছে সান্তিয়াগো জয়ীকে ভাড়া করেছিল সেই ভেক্টরের কাছ থেকে সেই চাবিগুলা উদ্ধার করার জন্য। মানে কি বাটপাড়ির একটা সীমা থাকে। এখানে দেখি বাটপাড়ির উপরেও বাটপার আছে এবং তার উপরেও বাটপার আছে। আসলে এই মুভিটা এক্সপ্লেন করতে আমার অনেক ভাল লাগতেছে এবং আগ্রহ অনেক বাড়তেছে। তো তোমাদের কেমন লাগতেছে বন্ধুরা সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। পরের সিনে নেথানকে আমরা আবারও দেখতে পাই তার ভাই যে পোস্ট কার্ডগুলো পাঠিয়েছিল সেই পোস্ট কার্ডগুলো নিথান আবার ভালোভাবে দেখতেছিল। একটি পোস্ট কার্ডে লেখা ছিল যা একবার হারিয়ে যায় তা আবারও ফিরে পাওয়া সম্ভব এবং তখনই আমরা দেখতে পারি সেখানে ভিক্টর উপস্থিত হয় এবং ভিক্টর নেথানকে আবারও কনভিন্স করার চেষ্টা করে। তখন নেথান বলে যে আমার ভাইয়ের প্রমিসের কথা চিন্তা করে আমি তোমার সাথে যে অভিযানটি শুরু করেছি সেই অভিযানটা আমি অবশ্যই কমপ্লিট করব, বাট এরপরে তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক থাকবে না। ঠিক পরের সিনেই আমরা দেখতে পারি সান্তিয়াগো এবং তার টিম মিলে তাদের সব সরঞ্জাম একটা কার্গো প্লেনে তুলতেছিল, কারণ তারা সেই গুপ্তধনের সন্ধানে এখনই বেরিয়ে যাবে। ঠিক তখনই আমরা দেখতে পারি সোফিয়া সেই ম্যাপটি সান্তিয়াগোর কাছে দিয়ে দেয় এবং এই ম্যাপটি যে দিয়ে দিচ্ছিল সেটা নেইথান এবং ভিক্টর দূর থেকে একটা দূরবীন দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। সোফিয়া যখন সান্তিয়াগোকে এই ম্যাপটি পুরোপুরিভাবে বুঝিয়ে দিচ্ছিল তখনই আমরা বুঝতে পারি যে এই গুপ্তধনটি আসলে ফিলিপাইনে কিনবা অঞ্চলের আশেপাশে আছে। তখনই আমরা দেখতে পারি সান্তিয়াগো তার প্লেন নিয়ে রওনা দেয় সেই কিনবা শহরের দিকে। এরপরেই আমরা দেখতে পারি সান্তিয়াগো সেই চাবি এবং গুপ্তধন খুঁজে পাওয়ার উদ্দেশ্যে লম্বা একটা ভাষণ দেয় এবং আমরা আরও দেখতে পারি এর পরপরই জুই একটা ছুরি নিয়ে সান্তিয়াগোর গলা আস্তে করে কেটে দেয়। আর এসব দেখে সোফিয়া সাথে সাথে সেখান থেকে পালায় আর সবাই মিলে সোফিয়াকে খুঁজতে শুরু করে দেয়। মানে কি বুঝলে বন্ধুরা, বাটপারি তো বাটপারি, এটা কোন বাটপারি আমার মাথায় ঢুকতেছে না। যাই হোক, এরপরে আমরা দেখতে পারি নেইথান এবং ভিক্টর সেই রুমে হাজির হয় এবং পড়ে থাকা সেই ম্যাপটি তারা ভালো করে দেখে নেয় ও সাথে করে নিয়েও নেয় এবং তারা দুজন মিলে ডিসিশন নেয় যে তারা প্লেন থেকে একটা প্যারাশুট নিয়ে লাফ দিবে। কিন্তু তখনই আমরা দেখতে পারি জয়ী এসে ভিক্টর এবং নেইথানকে সাথে সাথে ধরে ফেলে। তখনই নেইথান জয়ীকে প্রশ্ন করে যে তুমি আমার ভাইকে কি সত্যি সত্যি খুন করেছো, এবং এই কথা যখনই বলতেছিল তখনই আমরা দেখতে পারি যে ভিক্টর একটা প্যারাশুট নিয়ে লাফ দেয়, কিন্তু জয়ী নেইথানের কোনো কথারই উত্তর দেয় না। তার লোকজন হামলা করে দেয় নেইথানের উপরে। নেইথানও প্লেন থেকে লাফ দিতেই যাবে, কিন্তু তখনই আমরা দেখতে পারি তার পা একটা কার্গো বক্সের সাথে আটকে যায় এবং সেই কার্গো বক্স সহ নেইথান প্লেন থেকে পড়ে যায় বাইরের দিকে। এরই মধ্যে আমরা দেখতে পারি যে জয়ের লোকজন সোফিয়াকেও ধরে ফেলেছে এবং সোফিয়ার সাথে তাদের একটা মারামারি হয়, কারণ সোফিয়াও এখান থেকে বাঁচতে চায়। তখনই আমরা এই মুভির প্রথম অংশ দেখতে পারি। মনে আছে বন্ধুরা যে নেইথান আকাশ থেকে পড়ে যাচ্ছিল, এটাই হচ্ছে সেই দৃশ্য। সোফিয়া যখন তাদের সাথে মারামারি করে কোনোভাবেই পারতেছিল না তখন সে ডিসিশন নেয় সে প্লেন থেকে জাম্প দিবে এবং সে সেই লাল গাড়িটায় উঠে বসে এবং লাল গাড়িটা নিয়ে যখনই সে নামতে যায় তখনই সামনে এসে পড়ে নেইথান। আর ভাগ্যের কি নির্মম পরিহাস, নেইথান খায় সেই লাল গাড়িটার সাথে ধাক্কা এবং নেইথান যখন আকাশ থেকে পড়ে যাচ্ছিল তখন আমরা দেখতে পারি যে নেইথানের যেই হাতটা ধরেছিল সেটা আর কেউ ছিল না, সেটা ছিল সোফিয়া।
এরপর আমরা দেখতে পারি তারা একটি কার্গো বক্সের প্যারাশুট খুলে দেয় এবং তারা মাঝ সমুদ্রে গিয়ে ক্র্যাশ ল্যান্ডিং করে। ক্র্যাশ ল্যান্ডিং করুক আর যাই করুক, তাদের জান তো বেঁচে ছিল। এরপরে আমরা দেখতে পারি তারা একটি বিচের কাছে চলে আসে এবং সেই বিচের একটা হোটেল রুম তারা ভাড়া নেয়। হোটেল রুমে গিয়ে তার ভাইয়ের পোস্ট কার্ডগুলো ভালো মতো দেখতে থাকে আর ম্যাপের সাথে মিলাতে থাকে। তারা এটা বুঝতে পারে যে এই ম্যাপের মধ্যে এক্স্যাক্টলি কোনো লোকেশন দেয়া নেই। অনেকক্ষণ চেষ্টা করার পর সোফি আর পারে না, সে ঘুমাতে চলে যায়। কিন্তু নেইথান তো নাসরবান্দা, সে তার কাজ করতেই থাকে। এরপরেই আমরা দেখতে পারি নেইথান একটা পোস্টকার্ড হাতে নেয় এবং লাইটার দিয়ে তার নিচের দিকে তাপ দেয় এবং সেখানেই আমরা দেখতে পারি একটা সিক্রেট মেসেজ ভেসে উঠেছে। আর এই মেসেজটিতে লেখা ছিল যে তোমার কাছে থাকা দুটো চাবিকে তুমি কম্পাসের মতো ব্যবহার করো, আর যদি কম্পাসের মতো ব্যবহার করতে পারো তাহলেই তুমি গুপ্তধনের এক্সাক্ট লোকেশনটা খুঁজে পাবে। আর এর থেকেই প্রমাণ হয় শুধু শক্তি থাকলেই হয় না, বুদ্ধিও থাকতে হয়। আর যার বুদ্ধি আছে সে অবশ্যই সব কাজে জয়ী হবেই হবে। আর নেইথান তখন তাই করে, সে দুটো চাবিকে হাতে নেয় এবং কম্পাসের মতো ঘুরায়। দেখতে পারি আমরা যে সে গুপ্তধন লুকানোর এক্সাক্ট লোকেশনটা নেইথান খুঁজে পেয়ে গেছে। আর নেইথান সেই খুঁজে পাওয়া লোকেশনটি একটা খাতায় লিখে রাখে এবং আমরা দেখতে পারি সকালে সোফিয়া ঘুম থেকে উঠে সেই লোকেশনটা পেয়ে যায়। আর এই লোকেশন দেখে সোফিয়া অনেক খুশি হয়, সাথে সাথে সে কাগজটি নিয়ে সেখান থেকে চম্পট দেয়। আসলে বেইমান তো বেইমানি হয়। আর অন্যদিকে আমরা দেখতে পারি জয়ও সেই বিচে চলে এসেছে তাদেরকে ফলো করার জন্য। তো নেইথান সকালে ঘুম থেকে উঠে দেখে যে যেই কাগজটিতে সে লোকেশন লিখে রেখেছিল সেই কাগজটি নেই। সে আসলে জানতো যে এরকমই হবে, সোফিয়া তার সাথে আবারও বেইমানি করতে পারে, তাই সে কাগজে ভুল লোকেশন লিখে রেখেছিল। আর আসল লোকেশনের কাগজটি একটা বোতলে ভরে অন্য একটা জায়গায় রেখেছিল। আসলে ওর মাথায় বুদ্ধি কম না। এরপর নেইথান সেই কাগজটি নিয়ে সাথে সাথে সেই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর তার চলে যাওয়ার সময় জয়ও নেইথানকে দেখে ফেলে যে সে একটা স্পিড বোট দিয়ে সে কোথাও একটা যাচ্ছে। নেইথান সেই লোকেশন অনুযায়ী একটা গুহার কাছে চলে আসে। সেখানে সে দেখতে পায় একটি প্যাসেজ। সেই স্পিড বোট থেকে পানিতে ঝাঁপ দেয় এবং সে সাঁতরে সাঁতরে সেই প্যাসেজটি পার করে। আর তখনই আমরা দেখতে পারি সেই দুইটি জাহাজ, যে জাহাজ দুটিতে গুপ্তধন পরিপূর্ণভাবে ছিল। এটাই হচ্ছে মুভির টুইস্ট। নেইথান সেই জাহাজের মধ্যে প্রবেশ করে আর দেখতে পায় ব্যারেল ব্যারেল ভর্তি স্বর্ণ আর স্বর্ণ, এতটাই স্বর্ণ যে দেখে আমারই মাথা ঘুরতেছে। আর নেইথানের কেমন লাগতেছে আল্লাহই জানে। ঠিক তখনই আমরা দেখতে পারি সেখানে ভিক্টরও উপস্থিত হয়েছে। আর ভিক্টরের উপস্থিতি দেখে নেইথান চমকে ওঠে। ভিক্টর জানায় তার মোবাইলের লোকেশন দেখে সে এখানে চলে এসেছে। নেইথান ভিক্টরকে দেখে আর এই স্বর্ণভর্তি জাহাজ দেখে তেমন একটা খুশি হয় না। সে বলে তার ভাইয়ের জন্যই সে আজ এই গুপ্তধন খুঁজে পেয়েছে। ভিক্টর তখন নেইথানকে সরি বলে এবং বুঝিয়ে বলে তোমার ভাই অবশ্যই তোমাকে নিয়ে গর্ববোধ করবে, কারণ তুমি তার লোকেশন মতো এই গুপ্তধনের জাহাজ উদ্ধার করতে পেরেছো। ঠিক তখনই ভিক্টর শব্দ শুনে বাইরের দিকে তাকিয়ে দেখে জয় এবং তার সাঙ্গপাঙ্গরা এই লোকেশনে চলে এসেছে এবং জয় তার সাঙ্গপাঙ্গদের বলে দেয় ভিক্টর এবং নেইথানকে দেখার সাথে সাথে তাদের দুজনকে গুলি করে মেরে ফেলবে। তখনই আমরা দেখতে পারি ভিক্টর এবং নেইথান তাদের হাত থেকে বাঁচার জন্য নিজেরা প্রস্তুতি নিতে থাকে। প্রথমে কিছু স্বর্ণ তারা দুটো ব্যাগের মধ্যে ভরে নেয় এবং নেইথান কিছু গান পাউডার এবং একটা তরোয়ালি নিয়ে ঘুরাতে থাকে যে তাদের সাথে ফাইট করবে। এরপর তারা একটি গোপন কক্ষে লুকিয়ে রাখে নিজেদের, যেন তারা তাদেরকে খুঁজে না পায়। তখনই আমরা দেখতে পারি জয় দুটো হেলিকপ্টার নিয়ে আসে এবং এই জাহাজ দুটোকে শিকল দিয়ে বেঁধে ফেলে সেই হেলিকপ্টারের সাথে। এরপর তারা সেই দুটো জাহাজকে হেলিকপ্টার দিয়ে আকাশপথে উড়িয়ে নিয়ে যেতে থাকে। একটু পরেই আমরা দেখতে পারি ভিক্টর এবং নেইথান সেই গুপ্ত কক্ষ থেকে বের হয় এবং সেই জুয়ের সাঙ্গপাঙ্গদের সাথে একটা তুমুল মারামারি শুরু করে দেয়।
তারা দুজন মিলে জুয়ের অনেক সাঙ্গপাঙ্গদের পানিতে ফেলে দেয় উপর থেকে, এবং পরিস্থিতি যখন একটু কন্ট্রোলে আসে তখন নেইথান ভিক্টরকে বলে যে হেলিকপ্টারের একটার কন্ট্রোল আমাদের নিতে হবে। যেমন কথা তেমন কাজ, আমরা দেখতে পারি ভেক্টর একটি লোহার শিকল ধরে হেলিকপ্টারের উপরে চলে আসে এবং পাইলটকে সে পানিতে ফেলে দেয়, আর হেলিকপ্টারের কন্ট্রোল সে নিজেই নিয়ে নেয়। এই সব কিছু আবার জুই অন্য জাহাজ থেকে দেখতেছিল। যখন সে দেখতে পায় ভেক্টর একটি হেলিকপ্টারের কন্ট্রোল নিয়ে নিয়েছে, তখন তার সাঙ্গপাঙ্গদের আবার ওই জাহাজে পাঠিয়ে দেয় এবং ওই জাহাজে তার সাঙ্গপাঙ্গরা এসে নেইথানের সাথে মারামারি শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি ভেক্টর যখন জাহাজটি চালাচ্ছিল তখন হঠাৎ করে সামনে একটি পাহাড় চলে আসে। সেই পাহাড়টিকে পাশ কাটাতে গিয়েই ভেক্টর সেই জাহাজের সাথে সংঘর্ষ লাগিয়ে দেয়। মানে দুটো জাহাজ সাথে সাথে সংঘর্ষ হলে দুটো জাহাজ একসাথে অ্যাটাচড হয়ে যায়। নেইথান গুন্ডাদের সাথে ফাইট করতেছে, আর ভেক্টর একটি সরু রাস্তা দিয়ে, মানে একটি চিকন রাস্তা দিয়ে তার হেলিকপ্টার সহ জাহাজটিকে নিয়ে যায়। যখনই সে রাস্তা দিয়ে সে বেরোতে যাবে তখনই সে সামনে দেখতে পায় জুয়ের হেলিকপ্টারটি দাঁড়িয়ে আছে। কিচ্ছু করার নেই, ভিক্টর কোনো রকমের জুয়ের হেলিকপ্টারের উপর দিয়ে সেই করে তাদের জাহাজটিকে নিয়ে যায়। আসলে এই সিনটি এতটাই অসাম ছিল যা কিনা বলার বাইরে। অন্যদিকে আমরা দেখতে পারি নেইথান সেই গুন্ডাদের সাথে কোনো রকমের পেরে উঠতেছিল না। তখন সে ডিসিশন নেয় যে তার সাথে থাকা গান পাউডারগুলো একটি কামানের ভিতরে ঢেলে দিবে। যেমন কথা তেমন কাজ, আমরা দেখতে পারি নেইথান সেই তার গান পাউডারগুলো একটি কামানের উপরে ঢেলে দেয় এবং একটা লোহার বল সেই কামানের ভিতরে ঢুকিয়ে দেয়। এরপরে আমরা দেখতে পারি তার কাছে থাকা লাইটারটি দিয়ে সেই কামানের ইয়ের উপরে আগুন ধরিয়ে দেয় এবং সাথে সাথে সেটা বিস্ফোরিত হয়ে সামনে আসতে থাকা অপর হেলিকপ্টারের গায়ে গিয়ে লাগে এবং সাথে সাথে সেটি বিস্ফোরিত হয়, আর সেই জাহাজে থাকা সকল গুপ্তধন পড়ে যায় মাঝ সমুদ্রে। আর এই পড়ে যাওয়া দেখে ভিক্টর বলতে থাকে, যাই হোক আমরা একটি জাহাজ তো বাঁচাতে পেরেছি। ঠিক তখনই আমরা দেখতে পারি সেই জাহাজে উপস্থিত হয় জয়ী। আর জয়ী কি করে, সেই জাহাজে থাকা নোঙরটি পানিতে ফেলে দেয় এবং এই নোঙরটি পানির নিচে গিয়ে একটা পাথরের মধ্যে আটকে যায় এবং সাথে সাথে আমরা দেখতে পারি হেলিকপ্টার সহ জাহাজটি আটকে গিয়েছে। মানে সামনের অংশ উপরে উঠে গিয়েছে এবং পিছনের অংশ অনেকটাই নিচে নেমে গিয়েছে এবং জাহাজটি বাঁকা অবস্থায় আছে। তো নেইথান চিন্তা করে যে সেই জাহাজের শিকল বেয়ে সে ভিক্টরের কাছে হেলিকপ্টারে চলে আসবে। নেইথান যখনই হেলিকপ্টারের দিকে উঠতে যায় তখনই আমরা দেখতে পারি জয়ী এসে নেইথানকে বাধা দেয় এবং তাদের দুইজনের মধ্যে তুমুল একটা ফাইট শুরু হয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পারি ভিক্টরের কাছে থাকা স্বর্ণবর্তী একটা ব্যাগ হেলিকপ্টার থেকে পড়ে গিয়ে একটা জায়গায় আটকে আছে। ভিক্টর যখন সেই ব্যাগটিকে নিতে যায় তখন সে দেখতে পারে যে নেইথানের সাথে জয়ের অনেক মারামারি হচ্ছে। নেইথান কোনোভাবেই জয়ের সাথে পারতেছে না। তখন ভিক্টর ডিসিশন নেয় যে যেই ব্যাগটি পড়ে যাচ্ছিল সেই ব্যাগটি নিয়েই জয়ের দিকে ছুঁড়ে মারে, আর জয় সেই ব্যাগটি ধরতে গেলেই সে সেই চেইন থেকে হাত ফসকে সে পানিতে পড়ে যায়। তখনই আমরা দেখতে পারি যে হেলিকপ্টারের সাথে চেইন দিয়ে যে জাহাজটি বাঁধা ছিল সেই চেইনটা ছিঁড়ে যায় এবং জাহাজটি নিচে পড়তে থাকে, কিন্তু ভিক্টর নেইথানের হাত ধরে ফেলে। এই যাত্রায় নেইথান তো বেঁচে গেল, কিন্তু নিচে যে পানিতে জয়ী পড়েছিল ঠিক তার মাথার উপরে একটা আস্ত জাহাজ এসে পড়ে, আর সাথে সাথে জয়ী সেখানেই মারা যায়। এরই মধ্যে আমরা দেখতে পাই জাহাজটি পানিতে পড়ে কিছুক্ষণ ভাসতে থাকে, আর উপর থেকে ভিক্টর এবং নেইথান চিন্তা করে যে কিছুক্ষণ পরে এসে এই জাহাজ থেকে সব গুপ্তধন তারা নিয়ে নিবে, কিন্তু তাদের আর গুপ্তধন পাওয়া হলো না। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি সেই জাহাজটিও পানিতে ডুবে যাচ্ছে এবং অপর দিক দিয়ে ফিলিপাইনি নেভি বাহিনী চলে আসতেছে স্পিড বোট দিয়ে। ফলে ফিলিপাইনি সরকার এখন এই দুটো জাহাজের গুপ্তধনের মালিক হয়ে গেল। গুপ্তধনের মায়া ত্যাগ করে নেইথানের জীবন বাঁচানোর জন্য ভিক্টরকে ধন্যবাদ জানায় নেইথান, কিন্তু ভিক্টরের অনেক কষ্ট হচ্ছিল যে এতগুলা স্বর্ণ সব ছুঁড়ে মারলো নেইথানকে বাঁচানোর জন্য। ঠিক তখনই আমরা দেখতে পারি নেইথান তার পকেটে থাকা দুটো গোল্ড বার ভিক্টরকে দেখায় এবং ভিক্টর এই দুটো গোল্ড বার পেয়েই সে অনেক খুশি হয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পারি একটা স্পিড বোট সেই হেলিকপ্টারকে ফলো করছে। যখন তারা
হেলিকপ্টার থেকে নিচের দিকে তাকায় তখনই আমরা দেখতে পারি সেই বেঈমান সোফিকে, যে নেইথানের দেয়া লোকেশন মানে উল্টাপাল্টা লোকেশন দিয়েছিল নেইথান, আর সেই সোফি এখনো সেই স্পিডবোট দিয়ে লোকেশন খুঁজতেছে। ব্যাপারটা অনেক মজার। আর এই দৃশ্য দেখে নেইথান এবং ভিক্টর তারা প্রচুর পরিমাণে আমার মতো হাসাহাসি করতেছে। এর পরের সিনে আমরা দেখতে পারি যে স্যাম এখনো বেঁচে আছে। স্যাম একটি জেলখানায় বন্দি আছে। আর এর মধ্যে দিয়েই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমার এক্সপ্লেনেশন কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টের মধ্যে অবশ্যই জানিয়ে দিও। আর ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর আরো বেশি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইবও করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।